আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটি মেডিসিনের ছাত্রছাত্রীরা। আমি তোমাদের শহীদুল্লাহ স্যার। অনেকদিন যাবৎ তোমাদের সাথে কথা হচ্ছে না। দেশে কমিউনিকেবল ডিজিজ, দ্যাট ইজ করোনা ভাইরাসের থাবা চলতেছে। তো আমরা কিছু কথা বলবো তোমাদের সাথে আজকে। একদম পড়াশোনা থেকে বিচ্যুত হলে তো চলবে না, ক্লাস খোলার সাথে সাথে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তা আমরা আজকে একটু রিভিশন ক্লাস করব। আলহামদুলিল্লাহ তোমাদের সাথে তো বইয়ের পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সাধারণত টার্ম পরীক্ষার পরে ফিডব্যাক দিই তোমরা কি কি ভুল করছো। পরীক্ষার সময় তোমরা যে ভুলগুলো করো আমরা সাধারণত টার্ম পরীক্ষার পর সেগুলো ফিডব্যাক দিই। তো এবার তো সেই ফিডব্যাক দেওয়ার সুযোগ হলো না, তার আগেই লকডাউন হয়ে গেল, ক্লাস বন্ধ হয়ে গেল। তোমরা খাতায় আমি দেখলাম বেশ কিছু ভুল করছো, কিছু কমন ভুল, সেই কথাগুলো আমরা একটা আলোচনা করব। তার মধ্যে প্রথম দিকে কিছু প্রশ্ন থাকে, সোজা সোজা প্রশ্ন, কমন কমন প্রশ্ন। এগুলা ভুল করলে স্যাররা খুব রাগ হয়। যেমন একটা কথা যদি আমরা ধরি যে কমিউনিটি মেডিসিন কাকে বলে, কমিউনিটি কাকে বলে, গ্রুপ কাকে বলে, কোহোর্ট কাকে বলে, এইভাবে পরীক্ষাটা শুরু হয়। তো কমিউনিটি মেডিসিন বলতে গেলে তোমরা যে কথাটা বলো যে সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। এরপরে কিন্তু আমরা পরীক্ষা ধরবো যে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বলতে কি বুঝো। তখন কিন্তু চারটা জিনিস ভাগ করে বলতে হবে তোমাদের, যেগুলো আমরা পড়াইছি। পরীক্ষার সময় যদি এইভাবে ভাগ করে না বলো তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয় না। যেমন প্রোমোটিভ, কিউরেটিভ, প্রিভেন্টিভ, রিহেবিলিটেটিভ। তারপর আমরা ধরি একটা করে উদাহরণ দাও। এগুলো বইয়ে এইভাবে গুছানো লেখা নাই, সেই জন্যই বলি যেগুলো খেয়াল করবা। প্রোমোটিভ বললে যদি আমরা বলতে পারলাম যে সেফ ওয়াটার সাপ্লাই, হ্যাঁ, বা গুড স্যানিটেশন, হ্যাঁ, এগুলা যদি আমরা বললাম। তারপর কিউরেটিভের ভিতরে আমরা ট্রিটমেন্ট বলতেছি, প্রিভেন্টিভের ভিতরে বললাম ইমিউনাইজেশন বা ভ্যাকসিন দেওয়া বলি। আর রিহেবিলিটেশন তো আমরা পড়ছি, রিহেবিলিটেশন, ভোকেশনাল রিহেবিলিটেশন, ফাংশনাল রিহেবিলিটেশন। এভাবে গুছায় বললে জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়। তারপর এবার দেখলাম একটা সিম্পল জিনিস, কোনো বড় ধরনের ভুল করছো। ডিফাইন হেলথ। হেলথ ডিফাইন করতে গিয়ে যদি ভুলে হয়ে যায় তাহলে, বা ভাইবার সময় হোক আর রিটেনই হোক, তাহলে তো স্যার রাগ করবে। এখানে জিনিস খেয়াল করবা যে আমরা যেমন বলি হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। আরও কিছু জায়গা তোমরা পরীক্ষার সময় বলবা। কিন্তু এখানে তোমরা যে ভুলগুলো আমি খাতায় দেখলাম, স্টেট অফ না বলে স্টেট অফ কমপ্লিট বলো, তাহলে হয় কি অর্থটা একদম উল্টা হয়ে যায়। যেমন আমরা অনেক সময় বলি না যে কোথাও যদি লেখা থাকে এখানে ধূমপান করিবেন না, করিলে দণ্ডনীয় অপরাধ। এখন যদি কমাটা তুমি এখানে দিয়ে দিলা, এখানে ধূমপান করিবেন না, করিলে দণ্ডনীয় অপরাধ, তাহলে অর্থটা একদম ভিন্ন হয়ে যাবে না? এরকম তোমরা কিন্তু ভুলটা করো। হেলথ সিম্পল, হেলথের ডেফিনেশনটা যদি ঠিক মতো না হয় তাহলে তো স্বাভাবিক পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। অথচ তোমরা এগুলো কিন্তু সব ভালো করে পড়ে আসছো, তারপরেও ভুলটা হয়ে যায়। তারপরে আমরা ধরি যে হোয়াট ইজ কমিউনিটি। কমিউনিটি তো তোমরা সবাই এগুলি তো ক্লাসে পড়া হয়েই গেছে। তারপর কমিউনিটি বলতে যে জিনিসগুলো অবশ্যই বলতে হবে সেটা হলো একটা গ্রুপ অফ পিপল থাকবে, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া থাকবে, আর থাকবে তাদের কিছু কমন ক্যারেক্টার। এইগুলো না হলে কিন্তু কমিউনিটি কমপ্লিট হলো না। তারপর জিজ্ঞাসা করি যে একটা এক্সাম্পল দাও, তোমরা আর এক্সাম্পল দিতে যা হা বা করতে থাকো, হা হা করতে থাকো। এগুলো একটু রেডি রাখতে হয় আসলে উত্তরগুলা। সিম্পলগুলো যদি আমরা বলি যে ফিশারম্যান একটা সম্প্রদায় হইতে পারে, বা জেলে সম্প্রদায়, হ্যাঁ, ডাক্তার কমিউনিটি, এইভাবে আমরা বলতে পারি। আর ওদিক দিয়ে সাথে সাথে জিজ্ঞাসা করবে যে তাহলে গ্রুপ কি। গ্রুপও কিন্তু একটা কমিউনিটির একটা অংশ, কিন্তু যদি শুধু গ্রুপ যদি বলি সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া থাকতে হবে এরকম কোনো কথা নাই, অথবা কমন ক্যারেক্টার থাকতে হবে তাও কিন্তু কথা নাই। যেমন ধরো গ্রুপ, আমরা ফুটবল খেলা দেখতে গেলাম, টিম থাকে একটা, প্লেয়ারদের টিম, ওটা একটা গ্রুপ, কিন্তু তাদের কিন্তু নির্দিষ্ট এলাকা নেই।
অথবা দর্শক যদি হয় খেলার গ্যালারিতে, সেটাও একটা গ্রুপ। একটা নির্দিষ্ট সময় তারা একসাথে হচ্ছে, তারপরে আবার চলে যায়। তারপর মনে করো একটা মিটিং মিছিল হলো, আমরা যেটাকে বলি একটা জনসভা হইতে পারে পাবলিক, সেটাও কিন্তু একটা গ্রুপ। ওরা কিন্তু আবার একটা জায়গা থেকে আসে আবার বিভিন্ন জায়গায় চলে যাবে, কোথায় যাবে কি যাবে কোনো ঠিক নেই। মিটিং মিছিল শেষ, তো গ্রুপও শেষ। তাহলে গ্রুপের মধ্যে কিন্তু আর কমন ক্যারেক্টারও থাকলো না, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াও নাই। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে গ্রুপে হইতে গেলে কয়জন মেম্বার লাগবে। এগুলো মানে মজার মজার প্রশ্ন, ঠিক বইয়ে লেখা থাকে না, কিন্তু স্যাররা জিজ্ঞাসা করে। অ্যাকচুয়ালি গ্রুপের জন্য সর্বনিম্ন সংখ্যা হলো 2 বা ততোধিক। উপরে কত হবে তার কোনো ঠিক নাই। সাধারণত 2 থেকে শুরু হয়। তারপর ক্লাসের জন্য আমরা বলি স্মল গ্রুপ টিচিং, লার্জ গ্রুপ টিচিং। এগুলো সাধারণত 5 থেকে 10 জন স্মল গ্রুপ হয়। তার বেশি হলে লেকচার গ্যালারিতে আমরা বলি লার্জ গ্রুপ টিচিং। আর জনসভা এগুলোতে কোনো সীমানাই নাই, কত হইতে পারে, বেশি কত হইতে পারে। এইভাবে দু একটা কথা বললে সুন্দর হয়। এটার সাথে কিন্তু বলার সাথে সাথে আরেকটা প্রশ্ন আমরা ধরবো, কোহোর্ট কাকে বলে। এটা কিন্তু অন্য জায়গার প্রশ্ন, কিন্তু ভাইবার সময় লিঙ্কেজ কোশ্চেন বলি আমরা, এটার সাথে ওইটা, এটার সাথে এটা এইভাবে চলে আসে। কোহোর্টও কিন্তু একটা গ্রুপ। কোহোর্ট একটা গ্রুপ, কিন্তু ওইখানে যে জিনিসটা বলতে হবে ডিফাইন টাইম। কোহোর্ট বলতে গেলে একটা টাইম চলে আসে। আমরা যখন ইপিডেমিওলজিক্যাল স্টাডি করি, কোহোর্ট স্টাডি করি, কোনো একটা দীর্ঘমেয়াদী স্টাডি একটা নির্দিষ্ট সময়ের জন্য করি। আমরা বলতেছিলাম কোহোর্টের কথা। Cohort is a group of people having common characteristics with a defined time. এখানে কিন্তু টাইমটা ইম্পর্টেন্ট। তখন আমরা জিজ্ঞাসা করবো যে দু একটা কোহোর্টের এক্সাম্পল দাও, আর পরীক্ষার সময় বলতে পারবো না। আমরা যদি বলি বার্থ কোহোর্ট, ম্যারিজ কোহোর্ট, এগুলো একটা এক্সাম্পল হয়ে যায়। বার্থ কোহোর্ট মনে করো যে কেউ 1920 সালে যারা জন্মগ্রহণ করলো, ওই 1920 সাল থেকে একটা কোহোর্ট শুরু হয়ে গেল। অথবা আমরা বলতে পারি যে 1800 সাল থেকে যাদের ক্যান্সার হয়েছিল বা বোম্বিং হয়েছিল, ওর পরে যাদের লিউকেমিয়া হয়েছে, ওখান থেকে একটা কোহোর্ট শুরু হইতে পারে। অথবা আমরা বলতে পারি ম্যারিজ কোহোর্ট, যারা মনে করো 6 মাস আগে বিয়ে করছে, তাদের নিয়ে আমরা একটা স্টাডি করব। ওই 6 মাসের মধ্যে যারা বিয়ে করছে ওরা ওই কোহোর্টের অন্তর্ভুক্ত হবে। এইভাবে এটাও একটা গ্রুপ হয়ে গেল। এই জিনিসগুলো বুঝতে হবে, গ্রুপ, তারপরে তোমার কোহোর্ট, কমিউনিটি, এইগুলো বুঝো কিনা সেগুলো কিন্তু আমরা ভাইবার সময় পরীক্ষাটা করি। এগুলো কিন্তু বইয়ে সুন্দরভাবে লেখা নাই, বলতে পারলে স্যাররা অনেক খুশি হবে। তারপর একটা ভুল দেখলাম তোমাদের পরীক্ষা প্রায় যে ভুলটা করো, ডিজিজ সাইকেল। আরেকটা হইলো আইসবার্গ অফ ডিজিজ। দুই জিনিস কিন্তু। আইসবার্গ অফ ডিজিজটা বইয়ে আছে, কিন্তু ডিজিজ সাইকেলটা তোমাদের বইয়ে নাই, এটা অন্য বইয়ে থাকে। ওই বই থাকে পোস্ট গ্রাজুয়েশনের বইয়ে, কিন্তু এই প্রশ্নটা তোমাদের প্রায় পরীক্ষা থাকে, সেই জন্য তোমরা কনফিউজ করে ফেলো। তোমরা আগে প্রথম দেখি আইসবার্গ অফ ডিজিজ যে জিনিসটা তোমরা পরীক্ষায় লেখছো, খাতায় দেখলাম, যে জিনিসগুলো ভুল করছো সিম্পল ভুলগুলো দেখো, আমি দেখাচ্ছি। দেখো আইসবার্গ অফ ডিজিজ, দেখো ছবিটা যদি আমরা বলি ড্র অ্যান্ড লেভেল, আইসবার্গ মানে বরফের একটা চাই। এটা আমরা তুলনা করি, আমরা টাইটানিকটা সিনেমা দেখছিলাম না, টাইটানিকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এইটার সাথে আমরা কম্পেয়ার করি। টাইটানিকের যে নাবিক ছিল সে দূরের থেকে ওই বরফের টিপটা দেখতেছিল, মাথাটা, চূড়াটা, নিচে যে বিশাল বরফ খণ্ড রয়ে গেছে ওইটা ওরা দেখতে পারে নাই, সেই জন্য এই দুর্ঘটনা ঘটছিল টাইটানিকের। সেই প্রসঙ্গে থেকে আমরা এটা নিয়ে আসছি মিলানোর জন্য যে অধিকাংশ ডিজিজের, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজগুলা বড় অংশ হিডেন থাকে, সমাজের মধ্যে লুকায়িত থাকে, ধরা পড়ে না। আর কিছুটা অংশ ধরা পড়ে, সেটাকে আমরা কম্পেয়ার করি এই আইসবার্গের সাথে। দেখো যে জিনিসটা ধরা পড়ে টিপসটা দেখো, এইটুক টিপ, এটা হচ্ছে ওয়াটার লাইন। আর ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে সাবমার্সড পোর্শন। সাবমার্সড মানে পানির নিচে। তোমরা যে ড্রয়িং লেভেল করছো পরীক্ষার সময়, হাসতে হাসতে স্যাররা মরে। বলা হচ্ছে টিপ হলো সাধারণত 1/6 থেকে 1/5 থাকে টিপ, আর বাকিটা নিচে থাকে। পুরার যদি 1 ধরি তাহলে 6/1 অথবা 5/1 এই পরিমাণ অংশ চূড়ায় থাকে। আর তোমরা এইভাবে ড্রয়িং করার সময় দেখা যায় যে যা খুশি একটু উপরে লেখো, নিচে লেখো, কোনটা উপরে কোনটা নিচে কিছু বোঝা যায় না, অথচ বলতেছো যে টিপটা সাধারণত আমরা এটা মনে রাখবা, বইয়ে লেখা নাই, বাট এটা হচ্ছে যে সাধারণত 5/1 অথবা 6/1
পানির উপরে থাকে। উপরে যেটুক থাকে সেটাকে আমরা বলি যে অ্যাপারেন্ট কেস অথবা তোমার ডায়াগনোসড কেস অথবা ফিজিশিয়ান ক্যান সি, যেটা ডাক্তার দেখতে পারে সেটা হচ্ছে টিপ উপরের দিকে। আর নিচের দিকে যেটা থাকে সে অধিকাংশই কিন্তু ডায়াগনোসড হয় না। এটাই হচ্ছে আমাদের কমিউনিটি প্রবলেম। সেটার মধ্যে মনে করো যে তোমার যেগুলো থাকে সাব ক্লিনিক্যাল কিছু ডিজিজ থাকে, হ্যাঁ, আনডায়াগনোসড থাকে, ওরা নিজেরাও জানে না ওরা যে পেশেন্ট, অথবা ডাক্তারের কাছে সময় মতো আসে না। এটা হয়ে যায় ডিজিজ জন্য আইসবার্গ, যেটা সাধারণত যে তোমার ডায়াবেটিক পেশেন্ট, তারপর হাইপার টেনশন পেশেন্ট, হ্যাঁ, এইগুলাকে আমরা কম্পেয়ার করি আইসবার্গ অফ ডিজিজের সাথে। আর তার সাথে আমরা যেটা বলতেছিলাম যে ডিজিজ সাইকেল একটা টার্ম আছে, ওইগুলো হয়তো ওটা কিন্তু শুধু কমিউনিকেবল ডিজিজের জন্য, মোস্ট অফ দ্য কমিউনিকেবল ডিজিজ। এটা কিন্তু বইয়ের মধ্যে ওইভাবে লেখা নাই, কিন্তু খুবই পরীক্ষায় আসে। দেখো, এই দেখো ডিজিজ সাইকেলের মধ্যে কমিউনিকেবল ডিজিজের জন্য এর মধ্যে 6টা স্টেপ আছে। ড্রয়িংটা যদি করে দাও তাহলে আর সুন্দর হবে। ক্লাসে আমরা আলোচনা করছি, তারপরে তোমরা খেয়াল রাখো না। শুরু হয় যে ইনকুবেশন থেকে দিয়ে শুরু হয় 5টা স্টেজ, লাস্ট হচ্ছে ডিফেকশন। এই স্টেপগুলো মনে রাখবা 6টা। সেকেন্ড স্টেপটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রোড্রোমাল ফেজ। এটা আমরা পরীক্ষার সময় ধরি যে প্রোড্রোমাল ফেজটা কি। এই ফেজে যে কমিউনিকেবল ডিজিজগুলো থাকে সেই ডিজিজগুলার লক্ষণগুলা ভেগ থাকে, একই রকম। অনেকগুলা ডিজিজের একই রকম থাকে। অনেকগুলো যদি ইনফ্লুয়েঞ্জা টাইপের হয়, সবগুলারই ওই টাইমে আসলে পরে নাক দিয়ে পানি পড়ে, গলা ব্যথা, শরীর ব্যথা, জ্বর ভাব, এগুলো ভেগ কমপ্লেন। এই স্টেজটাকে বলা হচ্ছে প্রোড্রোমাল ফেজ। এইখানে আমরা ডায়াগনোসিস করা খুব কঠিন হয়ে যায় এই ফেজে। তখন আমরা জিজ্ঞাসা করি পরীক্ষার সময় যে বলো, যদি ডায়াগনোসিস করতে চাই তাহলে কি করবা? এই প্রোড্রোমাল ফেজে যদি তুমি ডায়াগনোসিস করতে চাও কোন রোগটা হয়েছে তাহলে কি করবা? আনসারটা তোমরা তখন এইভাবে বলবা যে স্যার, তখন আমরা নির্দিষ্ট যদি টেস্ট বা এক্সামিনেশন থাকে ওইগুলা করলে পরে আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ এক্সামিনেশন বা ক্লিনিক্যাল টেস্ট ছাড়া, ল্যাবরেটরি ফাইন্ডিংস ছাড়া এই প্রোড্রোমাল ফেজে কোন রোগটা আমরা বুঝতে পারি না। এইভাবে যদি বলতে পারো পরীক্ষার সময়, আর এইভাবে যদি ছবিটা এঁকে দাও তাহলে নাম্বারটা অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু পরীক্ষার সময় কিন্তু তাহলে এই ভুলগুলো করবা না। টিপসে দেখাবা 5 ভাগের 1। আর পরীক্ষার সময় কত যে ডিজাইন করো, বলতেছো এক কথা টিপসে অল্প, কিন্তু ছবি আঁকার সময় দেখা যায় যে একটা আইকে রেখে দাও, টিপসটা থাকে বড়, আন্ডারগ্রাউন্ড থাকে ছোট, তাহলে এটা হইলো স্যার রাগ করবে না। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তারপরে আমরা দেখি আরো কমন কিছু ভুল করো। প্রাইমারি হেলথ কেয়ার, এটাকে এখানে কিন্তু ডেফিনিশনটা আমরা বলবো না, এগুলো তো পড়ছো সবাই। এখানে যে হেলথ কেয়ারটার মধ্যে দেওয়া হচ্ছে এসেনশিয়াল হেলথ কেয়ার। এই হেলথ কেয়ারটা কি ধরনের? এসেনশিয়াল, যেটা না দিলেই না। কমিউনিটি মেডিসিনে বলছিলাম আমরা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, ওইটা কম্প্রিহেন্সিভ। আর এটা কিন্তু এসেনশিয়াল, এটা খেয়াল রাখবা, এটাও কিন্তু ভুলে যায়। প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য, যেটা এসেনশিয়াল হেলথ কেয়ার, যেটা না দিলেই না ওই মুহূর্তে। সেটা নিয়ে গভর্নমেন্টের বড় স্কিম আছে, আমাদের সারা ওয়ার্ল্ডে আছে, এক এক দেশের এক এক রকম। এখানে কয়েকটা প্রিন্সিপাল আছে প্রাইমারি হেলথ কেয়ারের, কমন ব্যাপার। 4টা প্রিন্সিপাল তো তোমরা জানো সবাই, তারপরে জাস্ট বলতেছি। একটা হলো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টোরাল কোঅর্ডিনেশন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। তোমরা সবাই জানো, বুঝো। তুমি যে জিনিসটা ভুল করো, বইয়ের মধ্যে যে জিনিসটা নাই অথবা ক্লাসে ফাঁকি দিলে এই সমস্যাগুলো হয়। আমরা জিজ্ঞাসা করি যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন মানে কি? তোমরা সাধারণ অনেকেই বলে ফেলো যে ইকুয়াল করে দিব, সবাইকে, সব রুগীকে সমান ডিস্ট্রিবিউশন করে দেবো, সেটাই হলো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। কিন্তু এটা একেবারে উল্টো হয়ে যায়। ইকুয়াল ডিস্ট্রিবিউশন এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন কিন্তু এক না। এটা কেন যে পরীক্ষার সময় তোমরা ভুল করো? ইকুইটেবল হচ্ছে নিড বেসড, যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইকুইটেবল, আর ইকুয়াল হচ্ছে সবার জন্য সমান। তখন আমরা বলি যে একটু উদাহরণ দিয়ে বুঝাই দাও। ওই মুহূর্তে যদি জানা না থাকে তখন তোমরা বলতে পারো না। যেমন আমি একটু উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাবা কিছু কাপড় কিনে আনলো, থান কাপড় কিনে আনলো, তার একটা বাচ্চা আছে 3 বছরের, একটা বাচ্চা 10 বছরের, আর একটা মনে করো যে অ্যাডাল্ট লোক। তো 3 জনের কি সমান কাপড় লাগবে? তখন তোমরা বলবো যে না, লাগবে না। যার যতটুকু কাপড় লাগবে, যেহেতু বাবা তখন সেই কাপড়টুকু ভাগ করে দিবে, এক একজনের কাপড় এক এক রকম লাগবে।
এটা নিড বেস করে দিবে, নিড বেস হলো ইকুইটেবল। আর যদি 3 বাচ্চাকে মনে করো যে 100 টাকা 100 টাকা 100 টাকা করে 3 জনকে 300 টাকা ভাগ করে দিলাম, সেইটা হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা যেন ভুল না হয় একেবারে। আর 3 নাম্বারটাও ভুল করো, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন। এটা জিজ্ঞাসা করা হয় ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন মানে কি। পরীক্ষার সময় আমি প্রায় দেখি এই জিনিসগুলো বয়ে দেয়, কিন্তু স্যাররা খুব ধরে। মানে আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে যাই, এক্সটার্নাল ভাবে দেখছি যে এই জিনিসটা এত তোমরা উল্টা পাল্টা করে ফেলো, বলার নাই, মানে হাসির খোরাক হয় তখন। ইন্টারসেক্টরাল বা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ তাহলে হলো অন্যান্য সেক্টর, হেলথ সেক্টরের সাথে আরও কিছু সেক্টর আছে, সেইগুলো আমাদেরকে হেল্প করে। যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন হতে পারে, তারপরে কমিউনিকেশন সেক্টর হতে পারে, পাওয়ার ডেভেলপমেন্ট হইতে পারে, তাই না? তাহলে হেলথ সেক্টর একা একা কাজ করতে পারে না। আমাদের যদি কখনো দুর্ভিক্ষ দেখা দেয় তখন কিন্তু আমরা নিউট্রিশন দিতে পারবো না, তখন ফুড নিউট্রিশনের ডিপার্টমেন্টের হেল্প লাগবে। তারপর মনে করো আমরা যে ইপিআই এর কাজ করি, ভ্যাকসিনগুলো সংরক্ষণ করি। যদি ভ্যাকসিনের ফ্রিজে টেম্পারেচার নষ্ট হয়ে যায়, ইলেকট্রিসিটি না থাকে, আমরা ডাক্তাররা কিন্তু কিছুই করতে পারবো না, তখন সেই পাওয়ার ডেভেলপমেন্টের কাজ লাগে। অথবা কোথাও ডিজাস্টার হয়েছে, মনে করো আমরা মেডিকেল টিম নিয়ে গেলাম, তখন যে রাস্তাঘাট ভাঙ্গা থাকে, তখন তো আমরা নিজেরা ঠিক করতে পারবো না, তখন তো মনে করো যে যোগাযোগ ব্যবস্থার বা কমিউনিকেশন সেক্টরে হেল্প লাগবে। এই জিনিসগুলো হচ্ছে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ। এগুলো খেয়াল রাখবো পরীক্ষার সময়, খুবই ভুল করো এই জিনিসগুলো। তারপরে আমরা দেখতে পারি আর কি কিছু কমন জিনিস তোমরা ভুল করো। আরেকটা প্রশ্ন থাকে যে হেলথ টিম, এগুলো তোমরা পড়ছো সুন্দর করে। যে জিনিসটা ভুল হয়ে যায় এখানে, হেলথ টিমের মেম্বার যখন জিজ্ঞেস করি আমরা, তখন যদি মেম্বারগুলো উল্টাপাল্টা হয় বলে ফেলো অনেক সময়। মেম্বারগুলো যদি ভাগ করে বলো যে টিমের হেড হচ্ছে ফিজিশিয়ান বা ডাক্তার, আর বাকি মেম্বারগুলোকে আমরা কিছু ভাগ করছি অক্সিলারি আর কিছু অ্যান্সিলারি। অক্সিলারির মধ্যে মনে করো নার্স, তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্যাল বা ল্যাবরেটরি টেকনিশিয়ান, এরা থাকে এই গ্রুপটার মধ্যে। আর একটা গ্রুপ আছে এনসিলারি। এনসিলারির মধ্যে মনে করো অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তারপর যে ডাক্তারদের রান্না বান্না করায় খাওয়াবে, কুক, নাইট গার্ড, এরাও কিন্তু আমাদের মেডিকেল টিমের মধ্যেই পড়ে। এরা হলো এনসিলারি মেম্বার, আর ওরা হলো অক্সিলারি মেম্বার, আর হেড অফ দ্য টিম হচ্ছে ফিজিশিয়ান বা ডাক্তার। এই জিনিসটা খেয়াল রাখবে। তারপরে তোমরা একটু প্রশ্ন করছো, একটু প্রশ্নগুলো একটা নিচ্ছি তোমাদের, কয়েকটা তোমরা পাঠাইছিলা। একটা ছিল যে ওয়াটার কন্টামিনেশন আর ওয়াটার পলিউশনের মধ্যে পার্থক্য কি। এগুলো খুব মজার মজার প্রশ্ন স্যারও ধরে। কন্টামিনেশন এবং কন্টামিনেশনটা, এটা আমরা বলতেছিলাম যে এটা প্রেজেন্স অফ ইনফেকশাস এজেন্ট। সবসময় এই জিনিসটা খুবই মানে ক্ষতিকারক শরীরের জন্য। তো সেটা হলো তোমার কন্টামিনেশন যদি বলি আমরা, পানিটা বা কোনো কিছু কন্টামিনেটেড হয়ে গেছে, কন্টামিনেটেড ওয়াটার অলওয়েজ ইনজুরিয়াস। আর পলিউশন, এটা কিন্তু মজার ব্যাপার। ওয়াটার পলিউশন যদি আমরা সবসময় মনে করি যে খারাপ জিনিস, আসলে কিন্তু সেটা না। পলিউশনটা তো ফিজিক্যাল কোয়ালিটিটা ওয়াটারের চেঞ্জ হয়, তো মে অর মে নট বি হার্মফুল টু হেলথ। তখনই প্রশ্ন করি স্যার যে জিজ্ঞাসা করতে পারেন যে বলতেছে যে মে নট বি হার্মফুল, তাহলে পলিউশন ওয়াটার আবার হার্মফুল না, এরকম একটা এক্সাম্পল দেও দেখি। তখন না তোমরা পরীক্ষা বলতে পারো না। পানি পলিউটেড হইলে যে মানে তার ফিজিক্যাল কোয়ালিটিটা নষ্ট হয়ে গেল, তাতে যে হার্মফুল হবে তা কিন্তু না। হার্মফুল হইতে পারে মনে করো যে পানির মধ্যে কাদা বা মাটি মিশলো, হ্যাঁ, এটাও কিন্তু পলিউটেড ওয়াটার, এটা কিন্তু হার্মফুল। কিন্তু প্রশ্ন করবে তোমাকে যে বলতেছো যে পানিটা পলিউটেড বাট হার্মফুল না, এরকম একটা এক্সাম্পল, তখন তোমরা পরীক্ষার হলে মানে সহজে উত্তরটা দিতে পারো না। আসলে সিম্পল উত্তরটা এরকম হয়, মনে করো পানির মধ্যে যদি আমরা চিনি মিশিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, শরবত হয়ে গেল, পানিটা টার্বিড হয়ে গেল, এটা কিন্তু আর ট্রান্সপারেন্ট থাকলো না, তাহলে এটা কি হলো, পলিউটেড হয়ে গেল। এটা কিন্তু আমরা হার্মফুল বলি না। তারপর মনে করো যে আমরা সফট ড্রিঙ্ক খাচ্ছি,
কোক বা কোনো কিছু টার্বিডিটি থাকে, ঘোলাটে থাকে, তারপর আমরা এটা পান করি, ওটা কিন্তু ওই মুহূর্তে ইনজুরিয়াস না, কিন্তু পলিউটেড। কোক বা ওটা কিন্তু পলিউটেড ওয়াটার, শরবতটা পলিউটেড, ফিজিক্যাল কোয়ালিটি নষ্ট হচ্ছে, কিন্তু নট হার্মফুল। এইভাবে গুছায় গুছায় বলতে পারলে পরীক্ষার সময় আনসারটা সুন্দর হয়। আরেকজনের প্রশ্ন করে পাঠাইছ, মনিটরিং আর সার্ভিলেন্সের মধ্যে পার্থক্য কি? তুমি সম্ভবত প্রশ্নটা করছো, আমার মনে হয় তুমি ডাক্তার হয়ে গেছো বোধ হয়। এটা সাধারণত বিসিএসে আমি বলছিলাম যে বিসিএসে এই ধরনের প্রশ্নগুলো ধরে, দুইটা টার্ম প্রায় কাছাকাছি। মনিটরিংটা হচ্ছে তোমার পারফরমেন্স অ্যান্ড অ্যানালাইসিস অফ রুটিন মেজারমেন্ট এইমড অ্যাট ডিটেক্টিং চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট অর হেলথ স্ট্যাটাস অফ পপুলেশন। মনিটরিংটা বারবার কন্টিনিউয়াসলি করতে থাকি, এটাতে আমরা দেখি কি কি চেঞ্জ হচ্ছে মানুষের পপুলেশনের মধ্যে, দেখার জন্য কন্টিনিউয়াসলি আমরা মনিটর করতে থাকি। আর সার্ভিলেন্সটাও একটু প্রায় কাছাকাছি। সার্ভিলেন্সটার মধ্যে আমরা করি কি, সিস্টেমেটিক অ্যান্ড কন্টিনিউয়াস কালেকশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা সো দ্যাট সাম অ্যাকশন ক্যান বি টেকেন। তাহলে সার্ভিলেন্সটা সাধারণত আমাদের যারা হায়ার অথরিটি আছেন তারা এটা নিয়ে তারা ডাটাগুলা নিয়ে টেবুলেশন করেন, অ্যানালাইসিস করেন, তারপর সিদ্ধান্ত দিতে হবে ওনাদের কী করবেন, কোন জায়গায় মনে করে এখন করোনার জন্য কোন জায়গায় কিটস বেশি পাঠাইতে হবে, কোন জায়গায় পিপিই বেশি পাঠাইতে হবে, এগুলো তারা বিভিন্ন ডাটা কালেকশন করে এটা পলিসিতে চলে আসেন। ওইটা হলো সার্ভিলেন্স। আর মনিটরিংটা তো চলতেই আছে, একটা প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। মনে করি টিকাদান কর্মসূচি আছে, ঠিকমতো আমার কতজন দেওয়ার কথা টিকা, কতজন দিল, এটা রুটিনলি আমরা দেখতেই থাকি, সেটা হচ্ছে মনিটরিং। আরেকটা এখানে ভাইবার জন্য অথবা বিসিএস পরীক্ষার জন্য বলি ফেলি, সেটা হচ্ছে সেন্টিনেল সার্ভিলেন্স। সেন্টিনেল সার্ভিলেন্স এটা হচ্ছে কি, যখন আমরা সার্ভিলেন্সটা করি, প্রথম যখন করি তখন নো রুটিন নোটিফিকেশন সিস্টেম ক্যান আইডেন্টিফাই অল কেসেস অফ ইনফেকশন অর ডিজিজ। নর্মাল সার্ভিলেন্স করতে গেলে কিছু না কিছু ভুল কিন্তু হয়ই। দেখবে এখন তোমরা যে আমাদের করোনার যে রিপোর্ট দেওয়া হয় ডিজি অফিস থেকে, এটা বলার পরের দিন আবার বলে যে না একটু সংশোধনী আছে, আগের দিনে এটা যোগ হয় নাই, অথবা এটা পরে রিপোর্টটা আসছে। এইভাবে যে সংশোধন করা হয় সেটাই হচ্ছে সেন্টিনেল সার্ভিলেন্স। এইটুকু যে পরীক্ষা এইটুকু বলতে পারলে স্যাররা অনেক খুশি হবে। তো এইভাবেই থাকলো, আজকে এই পর্যন্ত থাক, তোমরা পড়ো, আর প্রশ্ন থাকবে। আর আমরা নেক্সট, তোমরা সবাই আমাকে ফোন করতেছো ওই যে রেবিস বা জলাতঙ্ক রোগের উপরে কিছু কথা বলার জন্য। অনেক ডাক্তাররা স্যাররা প্রায়ই আমাকে ফোন করেন এই ব্যাপারে, ডোজ সম্বন্ধে। তা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রেবিসের উপর কিছু কথা বলবো। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা পড়ো, প্রয়োজন পড়লে সরাসরিও প্রশ্ন করবা, ফেসবুকে পাঠাবা, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো অবশ্যই। অন্য মেডিকেল কলেজের ছাত্রদেরকেও, কমিউনিটি মেডিসিনে যারা আছে তাদেরকেও ওটা শেয়ার করে দিও, কিছুটা উপকার হবে সবারই। আর তোমরা ভালো থাকো, দোয়া রইল। আল্লাহ হাফেজ।